রাষ্ট্রপতি সেনাপ্রধানের বৈঠক, নতুন কিছু ঘটতে চলেছে বাংলাদেশে। বিপ্লবের পরের গণতন্ত্র, আসছে কি পরিবর্তনের ঝড়। সংলাপ শুরু অন্তর্বর্তী সরকারের সঙ্গে, দলগুলোর আলোচনায় কী সিদ্ধান্ত আসবে। আরও জানাবো লেবাননে ইসরায়েলি হামলা, মৃত্যুর সংখ্যা পেরোল 2000, কবে থামবে এই ধ্বংসযজ্ঞ। জানিয়ে দিব ময়মনসিংহে বন্যার থাবা, প্রায় 1.5 লাখ মানুষ পানিবন্দী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আমাদের চ্যানেলে সবসময় গুরুত্বপূর্ণ খবরগুলো আগে জানতে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক করে দিন। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। শনিবার 5 অক্টোবর বঙ্গভবনে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে সেনাপ্রধান সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। সেনাপ্রধান জানান, বেসামরিক প্রশাসনের সহায়তার জন্য দেশব্যাপী সেনাবাহিনীর ইউনিট সমূহ কাজ করে যাচ্ছে। রাষ্ট্রপতি বলেন, সেনাবাহিনী দেশের মানুষের এবং জানমাল নিরাপত্তা প্রদানের প্রাসঙ্গিক ভূমিকা পালন করছে। তিনি আশা প্রকাশ করেন যে ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগ সহ দেশ এবং জনগণের যে কোনো প্রয়োজনে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। বিপ্লবের পরের গণতন্ত্র, আসছে কি পরিবর্তনের ঝড়। শেখ হাসিনা সরকার পতনের পর যখন বিভিন্ন মহল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ও নির্বাচনের বাইরে রাখা নানা তৎপরতা চলছে, তখন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ভিন্ন কথা বলেছেন। তার ভাষায়, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে চাইলেই নেবে, আমরা সিদ্ধান্ত নেওয়ার মালিক নই, জনগণ যাদের বেছে নেবে তাদের সিদ্ধান্তই চূড়ান্ত। সেই সঙ্গে তিনি আরও বলেন, যে ব্যক্তিগুলো গণহত্যা, দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত, তারা যেন নির্বাচনে অংশ না নেন, সেটা আমাদের বক্তব্য। আওয়ামী লীগ শাসনামলে বিএনপির যেসব নেতা বর্বরতা, কারারুদ্ধ ও হামলার শিকার হয়েছেন, তাদের মধ্যে মির্জা ফখরুল ইসলাম অন্যতম। বাংলাদেশে মির্জা ফখরুল একমাত্র নেতা যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েও শপথ নেননি। সংসদ সদস্য হিসেবে পাওয়ার সুযোগ সুবিধা চেয়ে তিনি দলের মর্যাদাকে বেশি গুরুত্ব দিয়েছেন। মির্জা ফখরুল ইসলাম ব্যক্তিগত ক্ষেত ও মনোবেদনা ভুলে গিয়ে দেশের গণতন্ত্রের জন্য দীর্ঘমেয়াদে যেটি ভালো মনে করছেন সেটি বলছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি প্রসঙ্গে তিনি বলেছেন, না, আমরা চাই না দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হোক। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে আমরা নই। এক্ষেত্রে আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে জামায়াত ইসলামীকে নিষিদ্ধ করার কথা মনে করতে পারি। জামায়াতকে নিষিদ্ধ করায় আওয়ামী লীগের লাভ হয়নি, বরং জামায়াতের প্রতি মানুষের সহানুভূতি বেড়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কিংবা অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টার পছন্দ হবে না, এমনকি বিএনপি ও জোটের কঠোরপন্থী নেতাগুলোর ভালো চোখে দেখবেন না। আওয়ামী লীগের পতনের পর এর কৃতিত্ব নিয়েও রাজনৈতিক দল ও ছাত্র নেতাদের মধ্যে মতভেদ স্পষ্ট। বৈষম্য বিরোধী ছাত্র নেতারা মনে করেন, রাজনৈতিক দলগুলো 15 বছর আন্দোলন করেও স্বৈরাচারের পতন ঘটাতে পারেনি, তারা ঘটিয়েছে। তাদের কেউ কেউ একে বিপ্লব ও দ্বিতীয় স্বাধীনতা হিসেবে অভিহিত করেছেন। কিন্তু একটি দেশের স্বাধীনতা একবারই আসে। ছাত্র আন্দোলনের বিজয় প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেছেন, আমরা রাজনীতিকের পুরো একটি ক্ষেত্র তৈরি করে দিয়েছিলাম। জুলাইয়ে এই আন্দোলন শুরু হওয়া পর্যন্ত আপনারা দেখেছেন কিভাবে আমরা আন্দোলন করেছি, এমনকি জুলাইয়ের সবার আগে জেলে গিয়েছে আমাদের লোকজন। এই আন্দোলনে আমাদের হিসাব মতে 422 জন বিএনপির নেতাকর্মী সমর্থন দিয়েছেন এবং নিহত হয়েছেন। আন্দোলনের ক্ষেত্রটা পুরোপুরিভাবে তৈরি করেছিলাম আমরা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। কেউ কেউ বলেছে, বিপ্লবী সরকার ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে যেহেতু এই সরকার প্রতিষ্ঠিত, কিন্তু বাস্তবে তারা বর্তমান সংবিধানের অধীনে আওয়ামী লীগের মনোনীত রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের কাছেই শপথ গ্রহণ করেছেন। এখন প্রশ্ন উঠেছে, সংস্কারের পর নির্বাচন না নির্বাচনের পর গঠিত রাজনৈতিক সরকার সংস্কার কাজ করবেন। বিএনপি ও তাদের সহযাত্রী দলগুলো মনে করেন, নির্বাচন সরকারের রাষ্ট্রের প্রকৃতির সংস্কারের একটি। ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই সরকারের দায়িত্ব নিলেও তারা কোনো বিপ্লবী সরকার নয়। মির্জা ফখরুল ইসলাম অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে বলেছেন, আপনাকে যদি প্রশ্ন করি যে হু আর ইউ, আপনি কে এসব সংস্কার করছেন, সংবিধান সংস্কার করছেন, আপনি কে আসলে, আপনার স্ট্যাটাস কি? একটা আন্দোলন করে ছেলেরা আপনাকে বসিয়েছে আর আপনি সব দায়িত্ব পেয়ে গিয়েছেন। আই ডোন্ট থিঙ্ক সো, আমি সেটা মনে করি না। আপনাকে অবশ্যই এটা জনগণের মাঝখান থেকে আনতে হবে, আর জনগণ থেকে আসার একমাত্র পথ হচ্ছে নির্বাচন।
লেবাননে ইসরায়েলি হামলায় নিহত বেড়েছে 2000-এর বেশি। নিহতদের 127 জন শিশু, 261 জন নারী। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি হামলায় দেশটিতে প্রাণহানির ঘটনা অনেক বেড়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি হামলার শুরুর পর লেবাননে 2000-এর বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে 127 জন শিশু, 261 জন নারী। এখনও লেবাননে বিভিন্ন স্থানে ব্যাপকভাবে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সৈন্যরা বোমা দিয়ে হামলা চালাচ্ছে। এগুলো খুব গভীর পর্যন্ত পৌঁছতে পারে, এমনকি সুড়ঙ্গেও আঘাত হানতে পারে। এ ধরনের বোমা ভবনকে পুরোপুরিভাবে মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারে। বেশিরভাগ হামলা ঘটেছে দাহিয়ার এলাকায়। এদিকে মধ্যপ্রাচ্যের বর্তমান সংকটকে সমষ্টি গণতন্ত্র হিসাবে আখ্যা দিয়েছেন কাতার আমির তামিম বিন হামাদ আল থানি। তিনি বলেছেন, ইসরায়েলের লাগামহীন কর্মকাণ্ডের ব্যাপারে তার দেশ বহুবার সতর্ক করেছেন। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সমর্থন দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলকে প্রথম দেশটির পারমাণবিক স্থাপনায় হামলা করা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার গত মঙ্গলবার ইসরায়েলের দিকে প্রায় 200 মিসাইল ছুঁড়েছে ইরান। এরপর থেকে ইরান ইসরায়েলের সম্পর্ক নতুন করে চরম উত্তেজনা বিরাজ করছে। গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশ্ন করা হয়, প্রতিশোধ নিতে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করলে তিনি তাতে সমর্থন দিবেন কিনা। এর জবাবে জো বাইডেন বলেন, না। মধ্যপ্রাচ্যের শান্তি ফেরাতে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশেষ করে ফিলিস্তিন, গাজা, ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে ওয়াশিংটনে স্বয়ংক্রিয় কূটনৈতিক প্রচেষ্টা রয়েছে, কিন্তু এ বিষয়ে ইতিবাচক কোনো ফলাফল এখনও দেখা যায়নি। ময়মনসিংহের বিভিন্ন জেলাতে 1.5 লাখের বেশি মানুষ পানিবন্দী, তাদের রান্নাবান্না বন্ধ। ময়মনসিংহের শেরপুর, হালুয়াঘাট এবং দুবাকুড়া উপজেলায় ভারী বৃষ্টি বর্ষণের ফলে পাহাড়ি ঢলে 80টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে 1.5 লাখ মানুষ। তলিয়ে গেছে মাছের খামার, কয়েক হাজার একর ফসলের জমি। দুবাকুড়া নেতাই নদীর বাঁধ ভেঙে রাস্তায় ডুবে গিয়েছে বাড়িঘর। দুবাকুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো নিশাত শারমিন, দুবাকুড়া জেলার 60টি ইউনিয়নে 40টি গ্রাম এখনও বন্যায় কবলিত। বাড়িঘরে পানি উঠে যাওয়ায় স্কুল সহ বিভিন্ন আশ্রয়কেন্দ্র অবস্থান নিচ্ছে মানুষ। পানিবন্দী অবস্থায় আছেন 80,000 মানুষ। এদিকে হালুয়াঘাট উপজেলায় নির্বাহী কর্মকর্তা ইউনো এরশাদ আলী জানান, উপজেলায় 12টি ইউনিয়ন, প্রায় 40টি গ্রাম বন্যায় কবলিত। প্রায় 70,000 মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তারা এখন বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছে। বন্যায় দুর্ভোগে মানুষের পাশে প্রশাসন, স্থানীয় নেতারা দায়িত্ব পালন করে যাচ্ছেন। অন্যদিকে বন্যার কারণে শেরপুরে 2 জনের মৃত্যু হয়েছে। টানা ভারী বৃষ্টি বর্ষণের ফলে শেরপুরের মহারশী, বোগাই, চেল্লাখালী নদীর 2 কূলে উপচে গিয়েছে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৃত 2 জন হলেন নালিতাবাড়ী উপজেলার পাটবেড় ইউনিয়ন পরিষদের বালুচর এলাকায় মানিক মিয়ার স্ত্রী রহিজা বেগম এবং নয়াবিল ইউনিয়নের আন্দারুপাড়া এলাকার বাসিন্দা কৃষক ইদ্দিস আলী। দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ সংবাদ।